নমস্কার। আজ আপনারা শুনবেন টিম মেক ইউনিক এন্টারটেইনমেন্ট পরিচালিত পাঁচখড়িদের কলমে যোগিনী। ওনার জন্ম 1873 সালে ও প্রয়াণ 1945 সালে। পাঁচখড়ি দে বাংলা সাহিত্যে সম্ভবত প্রথম মৌলিক ডিটেকটিভ কাহিনী রচয়িতা। ওনার লেখা উল্লেখযোগ্য গল্পগুলির মধ্যে মায়াবিনী, নীলবসনা সুন্দরী, হত্যাকারী ইত্যাদি সব থেকে জনপ্রিয়। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন যোগিনী। বিলেতে বিজ্ঞান শাস্ত্রে শিক্ষিত হয়ে কলকাতায় প্রফেসরি করছি। বিজ্ঞান চর্চায় আমার জীবন, আমার সমস্ত ধ্যান ধারণা জুড়ে বিজ্ঞানই রয়েছে। কিন্তু তাই বলে সাংসারিক ব্যাপারে যে আমার কোনো রকম আগ্রহ নেই তা কিন্তু নয়। বিদেশ যাওয়ার আগেই উষার সাথে আমার বিয়ে হওয়ার কথা স্থির হয়েছিল। উষার বাবা একজন প্রবীণ ব্যারিস্টার, শীঘ্রই আমাদের বিয়ে হবে। তো হলো কি, এই সময় আমার জীবনে একটা অদ্ভুত ব্যাপার সংঘটিত হয়েছিল। যাই হোক, তা আজ নববর্ষের আরম্ভের জন্য আমার বন্ধু শশধরের বাড়িতে নিমন্ত্রণ ছিল। আমার এই বন্ধুটা মানে শশধর আমার থেকে সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ। শশধরবাবু সর্বদাই যোগশাস্ত্র, মেসমেরিজম, হিপনোটিজম এইসব নিয়েই থাকে। সম্প্রতি নাকি তার বাড়িতে এক যোগিনীর আবির্ভাব ঘটেছে। সেই যোগিনীর অদ্ভুত প্রক্রিয়া দেখার জন্য আজ শশধর আমাদের সবাইকে তার বাড়িতে রাতে নিমন্ত্রণ করেছে। উষা এবং তার বাবাও সেখানে উপস্থিত থাকবে। উষার কথা শুনেই আমি শশধরের বাড়িতে যেতে ইচ্ছুক হলাম। নয়তো এইসব বিষয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। মেসমেরিজম, হিপনোটিজম এসবের প্রতি আমার বরাবরই অনীহা। আমার কাছে এগুলো শুধুমাত্র লোক ঠকানোর এক একটা বিষয়বস্তু। সন্ধ্যায় শশধরের বাড়িতে পৌঁছে আমরা যোগিনীকে দেখলাম। এমন সুন্দরী গঠন স্ত্রীলোক আমি এর আগে কখনো দেখিনি। দেখি তার একপাশে একখানা ত্রিশূল পড়ে আছে। গেরুয়া কাপড় আর আলখাল্লা পরা না থাকলে এনাকে আমি আরব্যোপন্যাসক্তা বরাঙ্গী শেহজাদি ছাড়া আর কিছুই মনে করতে পারতাম না। অথচ যোগিনীকে হঠাৎ দেখলে মনের ভেতর কেমন এক অদ্ভুত অনুভূতির সঞ্চার ঘটে। কি জানি, তার চোখে যেন কি একটা আছে। শশধর আমার সঙ্গে যোগিনের পরিচয় করিয়ে দিল। দেখলাম আমার নাম বলা মাত্র তিনি উষার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বুঝলাম শশধর আমার সম্পর্কে যোগিনীকে অনেক কথা বলেছে। তাকে দেখে মনে হলো আমাকে দেখে তিনি যোগ বল দ্বারাই আমার ব্যাপারে অনেক কিছু বলে দিতে পারেন। শশধর হাসতে হাসতে যোগিনীকে বলল, এই ধীরেন্দ্র এসব যোগ টোগ বিশ্বাস করে না, সব কিছু হেসেই উড়িয়ে দেয়। আপনি কি এর মনে যোগ সাধনার বিশ্বাস জন্মিয়ে দিতে পারবেন? যোগিনী পূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, ইনি বিশ্বাস করতে পারেন যে এখনো পর্যন্ত এমন কিছুই ইনি দেখেননি। আপনি নিজেই তো দেখছি এ ব্যাপারে একজন উপযুক্ত পাত্র। কিসের ব্যাপারে? বশীকরণের। মেসমেরিজম সেটা তো শুধু দুর্বল লোকেদের উপরেই প্রয়োগ করা যায়। এই দিয়ে সত্যি মিথ্যে বিচার করার মতন তো কিছুই নেই। এখানে তো অনেকেই উপস্থিত আছে, তা এদের মধ্যে কার মস্তিষ্ক এবং মন দুর্বল নয় সেটা কি আপনি বলতে পারেন? আচ্ছা ঠিক আছে, ওনার নাম উষা দেবী। তা ওনার মন কি দুর্বল না শক্ত? ওনার উপরে যদি আপনি আপনার বশীকরণ বিদ্যা ব্যবহার করে আমাকে দেখাতে পারেন তাহলে আমি বিশ্বাস করতে রাজি আছি। আমি জানি না যে ইনি শীঘ্রই বশীকরণে আসবেন কিনা। কাউকে খুব কম সময়ের মধ্যেই বশীভূত করা যায়, আবার কারোর ক্ষেত্রে একটু বিলম্ব হয়। আচ্ছা, আপনি কি এটা বিশ্বাস করেন যে কাউকে বশীভূত করে নিতে পারলে তাকে দিয়ে সব কিছু করিয়ে নেওয়া যায়? না, আমি এসব বিশ্বাস করি না
বিজ্ঞানও এসব মানে না। আমি যেটা পারি সেটা বললাম, আপনাদের বিজ্ঞান কি বলে আমি জানি না। আচ্ছা, ওই যে ওইদিকে মুখ করে যে বালিকাটি বসে আছে, আমার ইচ্ছে করছে ওই বালিকাটি আমাদের সামনে এসে দাঁড়াক। এই বলেই যোগিনী সামনের দিকে নিজের হাতটা প্রসারিত করে ঢেউ খেলিয়ে এইবার নিচের দিকে টেনে নিলেন। আর ঠিক তখনই দেখলাম সেই বালিকাটি আমাদের দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো, তারপরে দৌড়ে আমাদের কাছে এসে দাঁড়ালো। এমন জিজ্ঞাসা দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইল যেন আমরাই তাকে ডেকেছি। আনন্দে আত্মহারা হয়ে শশধর আমার দিকে তাকিয়ে বলল, কি ভাই, এবার কি বলবে বলো দেখি। বুঝতে পারলাম এই বালিকার সাথে আগে থেকে সমস্ত কিছু বলা কওয়া ছিল। মনের ভাব আমি প্রকাশ করলাম না। আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে মৃদু কণ্ঠে যোগিনী বলে উঠলেন, আপনার তো দেখছি এখনো বিশ্বাস হয়নি। আচ্ছা, আমি যদি উষা দেবীর ওপরে নিজের যোগক্রিয়া ব্যবহার করে ওনাকে অজ্ঞান করি, তাহলে নিশ্চয়ই আর অবিশ্বাস হবে না। এবার উষার দিকে তাকিয়ে যোগিনী বললেন, আপনার কি এতে আপত্তি আছে? বিন্দুমাত্রকেও না। এই সময় সবাই সেখানে এসে জড়ো হলে যোগিনীর নির্দেশ অনুযায়ী উষা একটা চেয়ারে এসে বসল। যোগিনী একটা ত্রিশূলে ভর দিয়ে উষার সামনে এসে দাঁড়ালো। হঠাৎ তার চেহারায় যেন একটা পরিবর্তন ঘটে গেল। তার চোখ দুটো জ্বলজ্বল করতে লাগলো। যেভাবে তিনি উষার দিকে তাকিয়ে রইলেন, সেই দৃষ্টি আমার মোটেও ভালো লাগলো না। এরপর তিনি উষার মুখের কাছে দু হাত প্রসারিত করলেন, তারপর মাথা থেকে নাভি পর্যন্ত হস্ত সঞ্চালন করতে লাগলেন। প্রথম 3 বার হস্ত সঞ্চালনের সময় উষা হাসছিল, যেন কি একটা মজা হচ্ছে। চতুর্থবারে তার চোখের পাতা কাঁপতে লাগলো। পঞ্চমবারে চোখ দুটো সজল হয়ে উঠেছিল। ষষ্ঠবার চোখের পাতা আধ বোঝা হয়ে এলো। সপ্তমবারে উষা পুরোপুরি চোখের পাতা বন্ধ করে ফেলল। ধীরে ধীরে ঘুমন্ত ব্যক্তির মতন তার নিঃশ্বাস পড়তে লাগলো। চোখের সামনে ঘটতে দেখেও ব্যাপারটা কিছুতেই আমার বিশ্বাস হচ্ছিল না। উষা কি যোগিনীর সাথে সঙ্গ দিয়ে ঘুমিয়ে পড়ার ভান করবে? না, এটা তো কখনোই হতে পারে না। তবে এটা কি? যোগিনী বললেন, ইনি এখন অজ্ঞান অবস্থায় আছেন। দেখে তো মনে হচ্ছে ইনি ঘুমিয়ে পড়েছেন। তাই যদি হয় তাহলে আপনি ওনাকে জাগান, আমিও দেখি আপনি কেমন পারেন। উষা, এই উষা, উষা, আরে এই উষা। আমি চেষ্টা করলাম কিন্তু জাগাতে পারলাম না। মানুষের মতন পড়ে রইল উষার দেহ। ওর দেহ সচল, কিন্তু দেহের ভেতর যেন আত্মাটা নেই। আমার খানিকটা হতভম্ব ভাব দেখে যোগিনী বলল, একে বলে মুক্তাবস্থা। এখনো বাকি বশীকরণ। উষা দেবের এই মুক্তাবস্থায় বা এরপরে জাগ্রত অবস্থাতেও আমি যা বলবো উনি তাই করতে বাধ্য হবেন। প্রমাণ চান? নিশ্চয়ই। এবার যোগিনী উষার কানে কানে কিছু একটা নিচু গলায় বলতে লাগলো। দেখলাম উষা একবার মাথা নাড়ল। হঠাৎ যোগিনী তার হাতের ত্রিশূলটা মাটিতে ঠুকে বলল, জাগো। তারপরেই উষা চোখ মেলে তাকালো। হঠাৎই দেখি উষা উঠে বসলো। মুখ দেখে মনে হলো যেন কি ঘটেছে সে জানে না। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। বিশ্বাস করব নাকি অবিশ্বাস করব কিছু স্থির করে উঠতে পারলাম না। ঠিক এই সময় শশধর আমাকে মনে হয় কিছু একটা বলছিল, কিন্তু ওর কোনো কথাই তখন আমার কানে পৌঁছচ্ছিল না। বাড়ি ফেরার উদ্যোগ করছি, ঠিক এমন সময় যোগিনী আমার হাতে একটা ভাঁজ করা কাগজের টুকরো দিয়ে বললেন, আপনার সন্দেহ দূর করার জন্য আরেকটি ছোট্ট প্রমাণ। এই পত্রটি কাল সকালে 10টার সময় খুলে পড়বেন।
বাড়ি ফিরতে রাত হয়ে গেছে, আজ আর লেখার ক্ষমতা নেই। যা কখনোই বিশ্বাস করতাম না, অবশেষে তা কি এখন বিশ্বাস করতে হবে? না, কিছুতেই তা হতে পারে না। বিশেষ প্রমাণ ছাড়া তো কখনোই নয়। যোগিনীর চিঠিটা পকেটেই রয়েছে। কাল সকাল 10টার সময় তো চিঠিটা খুলতে হবে। এখনই খুলতে ইচ্ছে করছে। না থাক, কালই খুলব। 2রা জানুয়ারি। যা ঘটেছে তা প্রকৃতই আশ্চর্য। কলেজে যাব বলে রেডি হচ্ছি, ঠিক এমন সময় আমাদের কাজের লোকটা এসে বলল, বাবু, উষা দেবী এইছেন। কে কে এসছে বললে? উষা দেবী। একা? হ্যাঁ, একাই এইছেন। ভারী অবাক কাণ্ড। একা তো উষা কখনো আসে না, আবার এরকম অসময়ে। ভাবলাম নিশ্চয়ই কিছু হয়তো কারণ ঘটেছে। ব্যস্ত হয়ে ছুটলাম। গিয়ে দেখি দরজার কাছেই উষা দাঁড়িয়ে, ম্লান শুকনো মুখ, চোখ দুটো নিষ্প্রভ। জিজ্ঞেস করলাম, কি হয়েছে উষা? আমাদের বিয়েটা হবে না, সেটাই আপনাকে বলতে এসেছি। বাঁই করে মাথাটা ঘুরে গেল। দেওয়ালটা ধরে ফেলে কোনো রকমে বললাম, এসব কি বলছো? কেন কেন হবে না কেন? না, এই বিয়েটা হতে পারে না। আরে সবকিছু ঠিক হয়ে আছে, আর এখন তুমি বলছো এই বিয়ে হতে পারে না? না, হতে পারে না, আমি সেই কথাই বলতে এসেছি। আরে কেন হতে পারে না, তার কারণ তো থাকবে। আমাকে কারণটা তো বলো। না, হতে পারে না। কেউ কি আমার নামে কিছু বলেছে তোমার কাছে? না। তাহলে? না, এই বিয়ে হবে না। কোনো কারণে কি তুমি আমার উপরে রাগ করেছো, নাকি বাবা কিছু বললেন তোমায়? না, আমাদের বিয়ে হতে পারে না। উষা আর 1 মিনিটও সময় নষ্ট না করে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি স্তম্ভিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। জীবনে কখনো নিজেকে এমন অসহায় লাগেনি। ঢং ঢং করে ঘড়িতে ঘন্টা বাজলো, আর সেই ঘন্টার আওয়াজে আমার চটকা ভাঙল। দশটার সময় যোগিনীর সেই চিঠিটা পড়বার কথা। না, খুলে দেখি কি লেখা আছে। তাড়াতাড়ি চিঠিটা খুলে দেখলাম, তাতে পেন্সিল দিয়ে লেখা, ধীরেন্দ্র বাবু, আপনি বিশিষ্ট প্রমাণ না পেলে বিশ্বাস করতেন না, তাই একটু কঠোর প্রমাণ দিতে বাধ্য হলাম। এর জন্য ক্ষমা করবেন। আমি শশধর বাবুর নিকটে শুনেছি যে উষা দেবীর সঙ্গে আপনার বিবাহ স্থির হয়ে গেছে। সেই জন্য ভাবলাম সকাল 9:30টার সময় সে আমারই ইচ্ছা অনুসারে আপনার কাছে গিয়ে যদি বিবাহ ভাঙার কথা বলে, তাহলে আপনি বিশ্বাস করবেন সে স্বেচ্ছায় কখনোই এ কাজ করবে না। আমি তার দ্বারা এ কাজ করাইয়া আপনার মনের ভেতরে বিশ্বাস জন্ম দেব। আপনি উষা দেবীর ওপর রাগ করবেন না। এ কাজ সে নিজের ইচ্ছায় করেননি, এমনকি এ কথা তার মনেও থাকবে না। তবে আপনি একটু কষ্ট পাইবেন, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আশা করি আপনি এবার বুঝবেন যে এই সকল বিষয় বুঝল কি নয়। সত্য, ইতি যোগিনী। চিঠিটা পড়ে রাগ হলো না, বরং মনটা হালকা হয়ে গেল। সজ্ঞানে উষা কিছুই করেনি। তার আত্মাকে শরীর থেকে দূর করে দিয়ে যোগিনী তার ইচ্ছা মতন কাজ করিয়ে নিয়েছে। এই যে সাংঘাতিক ব্যাপার। অবিশ্বাস, কিন্তু বিশ্বাস না করেও তো কোনো উপায় নেই। এখনই একবার উষার সাথে কথা বলার প্রয়োজন। সত্যি কি সে কিছু জানে না? উষাদের বাড়িতে যাওয়া মাত্র আমাকে দেখে উষা বিস্মিত হয়ে বলল, কি ব্যাপার, হঠাৎ এই সময়? আজ সকালে কলেজে যাননি? হ্যাঁ, কলেজ যাবো বলেই বেরোচ্ছি। আচ্ছা, তুমি কি একটু আগে বাইরে গেছিলে? কই না তো। কেন? কোথাও যাওনি? না, কিন্তু একটু আগে একটা বই পড়তে পড়তে একটু ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, যাবো আর কোথায়। আচ্ছা, ঘুমিয়ে কি তুমি কোনো স্বপ্ন দেখেছিলে? স্বপ্ন?
কই কিছু মনে পড়ছে না তো। কিন্তু আপনি এত কিছু সব জিজ্ঞেস করছেন কেন? না মানে বিশেষ একটা কারণ আছে তাই জিজ্ঞেস করছি। উষা বিশ্বাস করছে যে ও একটা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল, আর কিছুই সে জানে না। আর আমারও অবিশ্বাসের কোনো কারণ রইল না। হায় রে আধুনিক বিজ্ঞান, এর কাছে যে তুমি কিছুই নও। মনে মনে ভাবলাম এ তো কোনো বুজরুকি কিংবা লোক ঠকানোর মতন বিষয় নয়, এ তো আধুনিক বিজ্ঞানের মতনই সত্যি একটা ব্যাপার। তাই যদি হয় তাহলে এ বিষয়ে একটু শিক্ষা লাভ করা যায় নাকি, সেটা একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি? বশীকরণ বিদ্যা প্রয়োগ করে যদি জগতের কোনো মঙ্গল করা যায়। বন্ধু শশধরের কাছে আমার এই মনোবাসনা ব্যক্ত করলাম। রীতিমতো খুশি হয়ে ও আমায় বলল, শোনো হে ধীরেন্দ্র, আছে আছে, আমাদের দেশে যা আছে তা হয়তো পৃথিবীর কোনো দেশেই নেই। 4 জানুয়ারি। আমি দলভুক্ত হয়েছি জেনে যোগিনী যে সন্তুষ্ট হলো না তেমনটা নয়, কিন্তু তার মনের ভাব সে বুঝতে দিল না। খুব কম কথা বলতো, কিন্তু আমার উপর যে সে বিশেষ দৃষ্টি রেখেছে তা বুঝতে পারতাম। তার ক্ষমতা সম্পর্কে আমাদের মধ্যে অনেক কথাবার্তা হতে লাগলো। সে বলল, আপনি যেটুকু দেখেছেন তা অতি সামান্য। যখন উষা দেবী আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে তার উপর আমার প্রভাব খাটানোর প্রয়োজনও পড়েনি। এমনকি আমি তার কথা মনেও আনিনি। তাহলে ঘটনাটা ঘটলো কিভাবে? যেমন ঘড়িতে দম দিয়ে রাখলে ঠিক সময় ঘড়ি বেজে ওঠে, আমিও তার চিত্রবিদ্যের সম্পর্কে ঠিক সেটাই ঠিক করেছিলাম। সেই দিন রাত্রেই তার কানে কানে আমি বলে রেখেছিলাম, ঠিক করে সকাল 9:30টার সময় আপনার সঙ্গে গিয়ে দেখা করে বিবাহ ভঙ্গের কথা আপনাকে সে বলবে। যদি 12 ঘন্টার বদলে 4 ঘন্টার সময় নির্দেশ করতাম, তবে 4 ঘন্টা পরেই উষা দেবী আপনার কাছে যেতেন। আপনি যদি নির্দেশ দিতেন আমাকে হত্যা করার, তাহলে কি হত্যাও করত? অবশ্যই তাই করত। এই যে ভয়ানক ক্ষমতা। প্রকৃতই এ সত্যিই ভয়ানক ক্ষমতা। আপনি কিছুক্ষণ আগে আমাকে বললেন উষার আমার কাছে আসাটা আপনার শক্তির একটা সামান্য অংশ মাত্র। এই ক্ষমতার চরম প্রকাশ তাহলে কি? সেটা না শোনাই ভালো। বিজ্ঞানের কোনো মীমাংসা হতে পারে নাকি? আমি সেটাই বুঝতে চাই। আমি বিজ্ঞানের ধারধারি না। আসলে আমি জানতে চাইছিলাম। আপনি নিজে যদি কিছু জানতে চান তাহলে তার উত্তর আমি আনন্দের সাথেই দেব। আসলে আপনি জানতে চাইছেন যে এই ক্ষমতা আসলে কত দূর বৃদ্ধি করা যেতে পারে, কি তাই তো? আমি এটাই জানতে চাইছিলাম। উপযুক্ত পাত্র পাওয়া গেলে এই ক্ষমতায় অপরজনকে সম্পূর্ণভাবে বশীকরণ করা যায়। তখন তাকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নেওয়া যায়। তার অজ্ঞাতসারে? সব সময় তা নয়, কখনো উষার মতো সম্পূর্ণ অজ্ঞান অবস্থাতেও কাজ করে যাবে, আবার জ্ঞান হলে কিছুই মনে থাকবে না। আবার অপর ক্ষেত্রে জ্ঞান থাকবে, কি করছে সেটাও জানবে, বুঝতেও পারবে, কিন্তু অমত করার ক্ষমতা থাকবে না। নিজের ইচ্ছে শক্তি তার তখন সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে বলছেন? হ্যাঁ, অন্যের ইচ্ছে শক্তির দ্বারা তার নিজের ইচ্ছে শক্তি সম্পূর্ণরূপে বশীভূত হবে। আচ্ছা, আপনি কি এই ক্ষমতা কখনো ব্যবহার করেছেন? অনেকবার। আপনার ইচ্ছে শক্তি কি এতই প্রবল? না, ঠিক তা নয়। অন্যের ইচ্ছে শক্তিও আমার ইচ্ছের শক্তি থেকে অনেক বেশি প্রবল হতে পারে। আমার ইচ্ছে শক্তি অপরের মনের মধ্যে প্রথিত করে সেই ব্যক্তির ইচ্ছেকে বশীভূত করাই হচ্ছে মূল কথা। আমার নিজের শরীরের অবস্থাও এই সময়ে কিছুটা হ্রাস বৃদ্ধি হতেই পারে, তবে অসুস্থ শরীর নিয়ে এই ক্ষমতা কিন্তু প্রয়োগ করা যায় না। তার মানে আপনি আপনার সোল মানে আত্মাকে অন্যের দেহের মধ্যে প্রেরণ করেন? হ্যাঁ, তার মানে কিছুটা তাই। এই সময় আপনার শরীরের অবস্থাটা ঠিক কেমন হয়?
কিছুটা অবসন্ন ভাব থাকে মাত্র। শরীর স্বাস্থ্যের অনিষ্ট হবার সম্ভাবনা থাকে না? থাকে। দেহ থেকে নিজের আত্মাকে সম্পূর্ণ বিলুপ্ত করা উচিত নয়। সেক্ষেত্রে নিজ দেহে প্রবেশ করাটা বেশ কঠিন হয়ে পড়ে। তাই কোনো অবস্থাতেই অসাবধান হতে নেই, জেদও দেখাতে নেই। যোগিনীর সাথে এই ধরনের আলোচনা যখন চলতে থাকে, আমি নিজেই নিজেকে নিয়ে বিস্মিত হয়ে পড়ি। আমাকে লোকে মহাপণ্ডিত বলে খাতির করে, সেই আমি নীরবে বসে এসব প্রলাপ শুনে যাচ্ছি। বিষয়টা আরেকটু তলিয়ে দেখব বলে আরো অকাট্য প্রমাণের আশায় আমি নিজেই মেসমারাইজড হব বলে স্থির করেছি। আজ সন্ধ্যায় যোগিনী আমাকে বশীকরণ বা মেসমারাইজ করবার চেষ্টা করবে। 7ই জানুয়ারি এক গুরুতর বৈজ্ঞানিক অনুসন্ধান এবং পরীক্ষা করতে আজ আমি সক্ষম হব। ঘরে শশধর ছাড়া কেউ ছিল না। সেই দিন উষা যেমন যোগিনীর সামনে বসেছিল, আমিও সেইভাবেই যোগিনীর সামনে এসে বসলাম। আমার সামনে দাঁড়িয়ে যোগিনী আমার মুখের ওপরে ঠিক সেই একই রকমভাবে হস্ত সঞ্চালন করতে লাগলো। হঠাৎ মনে হলো আমার শরীরের উপর দিয়ে উষ্ণ বাতাস বয়ে চলেছে। যোগিনী আমার মুখের দিকে চেয়ে আছে। ক্রমে তার মুখ যেন ধীরে ধীরে তরল ধূমরাশির মধ্যে মিলিয়ে যেতে লাগলো। অবশেষে সেই ধূমরাশির ভেতর থেকে কেবল তার দুই চক্ষু আমার দিকে তাকিয়ে জ্বলতে লাগলো। ক্রমে ক্রমে সে বিশাল চক্ষু আরো দীপ্তিমান, আরো বৃহৎ হয়ে স্থির হতে আরম্ভ করলো। হঠাৎ চোখ দুটো যেন বৃহৎ পুষ্করিণীতে পরিণত হলো। গরম বাতাস আর নেই, কেবল নীল জল টলটল করছে। হঠাৎ যেন আমি সেই জলের মধ্যে পড়ে গেলাম। আমার সর্বাঙ্গ শিউরে উঠল। দুই বৃহৎ পুষ্করী নিয়ে এখন এক হয়ে গিয়ে বিশাল এক রাধে পরিপূর্ণ হয়ে উঠেছে। আমি সেই জলরাশির অতলে তলিয়ে যেতে লাগলাম। তলিয়ে যেতে যেতে এক সময় উঠতে শুরু করলাম। যখন প্রায় উপরে উঠে এসেছি, চোখে আলো দেখেছি, ঠিক তখনই যেন বজ্রমন্ত্রের মতন ধ্বনিত হলো, জাগো। চমকে উঠে জেগে দেখি আমি সেই চেয়ারেই বসে আছি। যোগিনী আমার মুখের দিকে এক দৃষ্টি তাকিয়ে বসে আছে। পাশেই শশধর বসে নির্দিষ্ট মনে নোটবুকে আমার বিচিত্র অবস্থান, বিভিন্ন স্তর, সমস্ত কিছু লিখে রাখছে। আমার মন উৎসাহে পরিপূর্ণ হয়ে গেল। মনে হলো তাহলে আশা আছে যে আমি মেসমারাইজিং সম্বন্ধে আর একটা বৈজ্ঞানিক অনুষ্ঠান করতে সক্ষম হব। 10ই জানুয়ারি বশীকরণ সম্বন্ধে নানান বই আমি সম্পূর্ণ করে নিয়েছি। ইংরেজি, সংস্কৃত এবং বাংলা এই বিষয়ে যত বই লেখা রয়েছে একে একে পড়তে শুরু করে দিয়েছি। কিন্তু এর কঠিন সমস্যা, আসল কথাটা কোথাও পাচ্ছি না, কেবল ক্রিয়া এবং তার ফলাফল, কারণ কিছুই দেখানো নেই। এখানেই ঘোর রহস্য। আমার কথা শুনে উষা বলল, এই ঘটে। উফ, কিন্তু কেন ঘটে সে বিষয় তো কই কিছুই পরিষ্কার করে বলেনি। না, আমি আমার অভিজ্ঞতার কথা সবই আমার খাতায় লিখে রেখেছি, কিন্তু বিজ্ঞানের কোনো সূত্র দিয়েই তো সেসব বাধা যাচ্ছে না। সেসব কি শুধুই কল্পনা? ঠিকই বলেছ উষা, সেসব কেবল কল্পনা সূত্রেই বাড়ে, আর কল্পনা হলো বিজ্ঞানের শত্রু। অনুমান, ধারণা এসব আমি গ্রাহ্য করব না। আমি চাই নিখুঁত সত্য। আচ্ছা বলি, বাবা কি আপনাকে কিছু বলেছেন? বাবা আমাদের বিয়ের ব্যাপারটা পাকাপাকি করে ফেলেছেন। এই আজকালের মধ্যেই হয়তো আপনার সঙ্গে কথা বলবেন। বুঝলাম, আমাদের বিয়ের আর দেরি নেই। 15ই জানুয়ারি আজ যোগিনী আমাকে আবার মেসমারাইজ করেছে। আগের বার আমার যেমন অনুভূতি হয়েছিল, এবারও ঠিক তেমনই হয়েছে। আগের থেকে তারও তাড়াতাড়ি অজ্ঞান হয়েছিলাম। শশধর আমার গায়ের উত্তাপ, নিঃশ্বাস প্রশ্বাস সবকিছু তার নোটবুকে টুকে রাখছিল। 16ই জানুয়ারি আজ আবারও মেসমারাইজ হয়েছি। শশধরের নোটবুকে সেরকমই বিবরণ লেখা রয়েছে।
17ই জানুয়ারি। আজ যোগিনীর সাথে একটু মন কষাকষি হয়েছে। যোগিনী বলল, না, আজ আর কিছু হবে না। সে কি, কেন? আমাকে একটু অন্যত্র যেতে হবে। না গেলেই কি নয়? না, দুদিনের জন্য আমার অন্যত্র যাওয়া প্রয়োজন। এতে আমার গবেষণার ক্ষতি হয়ে যাবে। এভাবে চললে আমি এগোবো কি করে? অগ্রসর হওয়ার এখনো অনেক বাকি। আত্মার পরিবর্তন কিংবা সম্পূর্ণ বশীকরণ, যে অবস্থায় আপনি হুকুম মানতে বাধ্য হবেন, এরপর আসবে সম্পূর্ণ বিকাশ। তা এত তাড়াহুড়ো করলে যে বিশাল ক্ষমতার কিছুই উপলব্ধি করতে সক্ষম হবেন না। একটু ধীরে ধীরে অগ্রসর হওয়াই ভালো ধীরেন্দ্রবাবু। আমার মতন এক বৈজ্ঞানিককে নিয়ে এক স্ত্রীলোকের এইরকম লীলা খেলা দেখলে সাধারণ লোকে কি ভাববে তা সহজেই আন্দাজ করতে পারি। কিন্তু বৈজ্ঞানিক সত্য উদ্ঘাটনের জন্য যে আমাকে সবই করতে হবে। 20শে জানুয়ারি। আমার পাশের বাড়িতে বৃদ্ধ ডাক্তার করুণাকান্ত বাবু থাকতেন। আজ সকালে তিনি এসে বললেন, ধীরেন্দ্র, বলছি, শুনলাম নাকি তুমি ওই শশধরের যোগিনীর কাছে মেজমারিজ হচ্ছ। ঠিকই শুনেছেন। আসলে বিষয়টা আমি একটু উত্তর নিয়ে দেখতে চাই। শোনো ধীরেন্দ্র, আমি তোমার থেকে বয়সে অনেকটাই বড়, আর তাই বয়সে বড় রূপে তোমাকে একটা উপদেশ দিচ্ছি। ওই যোগিনীর কাছে তুমি আর যেও না বাবু, বুঝলে? এ কথা কেন বলছেন? বিষয় কারণ আমি এখন সব কথা খুলে বলতে পারছি না। আর শুধু এটুকু বলছি যে যোগিনীর সাথে আমারও দেখা হয়েছিল, কিন্তু তার প্রতি আমার কোনো ভক্তি জন্মায়নি। এর চেয়ে বেশি আমি আর তোমাকে কিছু খুলে বলতে পারছি না। আমার ধারণা ডাক্তারবাবু অন্য কোনো কারণে ওই স্ত্রীলোকের ওপর খানিকটা চটে আছেন, তাই হয়তো তিনি এই কথা বলছেন। কিন্তু আমি বদ্ধপরিকর, যেখানে বিজ্ঞান জগতের এক নতুন তথ্য আবিষ্কারের সম্ভাবনা আমি পেয়েছি, এখানে আমি এই পরীক্ষা পরিত্যাগ কখনোই করব না। 24শে জানুয়ারি। আজও মেসমারাইজ হলাম। 25শে জানুয়ারি। আজও মেসমারাইজড হলাম। 26শে জানুয়ারি। আজও মেসমারাইজড হয়েছি। 27শে জানুয়ারি। বোধহয় বারে বারে মেসমারাইজিং এর ফলে শরীরটা খারাপ হয়। আজও মেসমারাইজ হয়েছি। চোখের কোণে সামান্য কালি পড়েছে। স্নায়ু যেন আগের মতন সতেজ নেই। এখন একটু শব্দ হলেই যেন চমকে উঠি। ছেলেদের পড়ানোর সময় যেন অল্পেতেই রেগে যাই। উষা বলল, আপনি দয়া করে এসব ছেড়ে দিন। বুঝতে পারছেন না আপনি দিনের দিন শীর্ণ হয়ে যাচ্ছেন? এরপর তো কোন দিন গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়বেন। উষা, আত্মা ও দেহের সম্বন্ধ বিচারে শিরোনামে একটা বই লিখব ঠিক করেছি। গবেষণাটা কিন্তু আমার সেই কারণে চালিয়ে যাওয়াটা খুবই দরকার। এখন বন্ধ করলে বিজ্ঞানেরই ক্ষতি। তাই অগত্যা উষাকে হাল ছাড়তে হলো। 10-12 দিনের জন্য শশধর দেশে যাবে। যোগিনী থাকবে, ফলে মেসমারিজম বন্ধ হবে না। 4 ফেব্রুয়ারি। শশধর চলে গিয়েছে। কাল এক ভয়াবহ ঘটনা ঘটেছে। মেসমারিজমের পর আমার জ্ঞান ফিরে আসে। তখন আমি দেখলাম অন্য একটা ঘরে আমি বসে আছি। জানলার দুপাশে দুটো মশাল জ্বলছে। বড় একটা ধনুচি থেকে ভক করে সুগন্ধি ধোঁয়া বেরোচ্ছে। সারা ঘর ধোঁয়ায় ভরে রয়েছে। তারই মধ্যে যেন আমি যোগিনীকে কোলে তুলে নিয়েছি। সেই ধূম্রজালের মধ্যে মশালের উজ্জ্বল আলোয় তার মুখমণ্ডলের অপূর্ব সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে উঠেছে। আমার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে সে মৃদু মৃদু হাসছে। ধীরে ধীরে আমি আমি আচ্ছন্ন হয়ে পড়তে লাগলাম। আমি হেলে পড়লাম। আমাকে টেনে নিয়ে যোগিনী প্রসারিত হাতে এক দীর্ঘ সুরে উপরের দিকে তুলে ধরে ঊর্ধ্বমুখে অব্যক্ত স্বরে কি একটা মন্ত্র পাঠ করতে লাগলো।
मानवानभीशलतां कुरु कुरु स्वाहा सारभजनां भाषमायना मानं भस्यं भावा মন্ত্রের একটা পূর্ণ মাথা মুন্ডু বুঝতে পারলাম না, সেদিকে তাকাতেও পারলাম না। মনে হলো আমি যেন বহির্জগৎ থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছি। আমাকে নিস্পন্দন দেখে হঠাৎ যোগিনী মন্ত্র বন্ধ করে আমাকে আরো তীব্র শক্তিতে দু হাতে আকর্ষণ করতে লাগলো, আরো তীব্র শক্তিতে। ঠিক তখনই আমার জ্ঞান ফিরে এলো। আমি যোগিনীর হাত থেকে নিজেকে মুক্ত করে নিতে ব্যাকুল হয়ে উঠলাম। চেতনা আরো উন্মোচিত হয়ে উঠল। আমি তাকে সবলে ঠেলে সরিয়ে দিয়ে তখনই সেই ঘর থেকে ছুটে বেরিয়ে পড়লাম। এক মুহূর্ত তার কাছে থাকলে আমি যে কি করে ফেলতাম তা আমি কি ভয়ানক কল্পনাও করতে পারি না। এখন বুঝলাম বশীকরণ আসলে আসলে কি ডাইনির গল্প। খানিকটা বিশ্বাস জন্মাতে লাগলো। কি করব কিছুই ভেবে উঠতে পারলাম না। হয়তো আমারই বা কোথাও একটা ভুল হচ্ছে। সে একজন যোগিনী, সে এমন কেন করবে? সম্ভবত অজ্ঞান অবস্থায় আমি তাকে কোলে বসিয়েছিলাম। ছি 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 ছি, লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। ঠিক করলাম শশধর যতদিন না ফেরে ওই যোগিনের কাছে আমি আর যাচ্ছি না। চাকরকে দিয়ে খবর পাঠালাম বিশেষ এক কাজে ব্যস্ত থাকার জন্য দিন কতকের জন্য যেতে পারবো না। চাকর ফিরে এসে জানালো তিনি বলছেন, বাবুকে বলিস যদি সময় হয় তবে আসতে, আমি কোথাও যাব না। আমি নিজের মনে দৃঢ় প্রতিজ্ঞা করেছিলাম যে আজ কিছুতেই যোগিনের কাছে আমি যাব না। কিন্তু কি যে হলো তা জানি না। রোজ গিয়ে গিয়ে বোধহয় অভ্যেস হয়ে গিয়েছে, নাকি মেসমারিজম আফিমের মতনই একটা নেশা, বলতে পারবো না। সন্ধ্যে থেকেই মনটা বড় চঞ্চল আর অধীর হয়ে উঠল। কোনো কাজে মন বসাতে পারলাম না। হঠাৎই বইপত্র ফেলে রেখে, হাতের কাজ ফেলে রেখে আমি যোগিনের কাছে ছুটলাম। আমাকে দেখে যোগিন একটুও অবাক হলো না, বরং সেই আগের মতনই গম্ভীর ভাব। আমার আর কিছু মনে নেই। 10ই ফেব্রুয়ারি। আমি হাজার চেষ্টা করেও মনকে প্রবর্তিতে পারছি না। নিশ্চিত বুঝেছি এই স্ত্রীলোক, এই কুহকিনী, এই নামমাত্র যোগিনী আমাকে গ্রাস করতে চায়। আমার দেহ, মন, প্রাণ, প্রণয়ন, রাগ সর্বস্ব চায়। কি ভয়ানক! ভাবলেই আমার মন শিউরে উঠছে। আর মনকে চাপা দিয়ে রাখার উপায় নেই। এই ধ্রুব সত্য, ভয়াবহ সত্য সবই বুঝতে পারছি, অথচ ছেড়ে যেতে পারছি না। এই কুহকিনী আমার দেহে পশুত্ব এনে পাপ প্রবৃত্তি জাগিয়ে তুলেছে। সেদিন জ্ঞান ফিরতেই পালিয়েছিলাম, কিন্তু আজ আর পালাতে পারলাম না। মান সম্মান, চরিত্র, ভদ্রতা, ধর্ম, কর্ম সবকিছু বিলুপ্ত হতে বসেছে। 10ই ফেব্রুয়ারি। ঠিক করেছি কিছুতেই আর এই যোগিনের কাছে আমি যাব না। চুলোয় যাক আমার বিজ্ঞান চর্চা, চুলোয় যাক আমার গবেষণা। এই প্রলয়নকারী স্ত্রীলোকের কাছে যদি আমি আবার যাই, আমার সর্বনাশ নিশ্চিত। আত্মসংযম রক্ষা করতে পারবো না। কি ভয়ানক! আমি কি পাগল হয়ে যাচ্ছি? জানি না, যা ঘটেছে সেটা আমি এখানে প্রথম লিখে রাখি। সন্ধ্যের পর ভেতরে ভেতরে ছটফটানিটা বৃদ্ধি পাচ্ছে লক্ষ্য করে উষাদের বাড়িতে গেলাম। আমাকে দেখেই ও বলল, আপনি আমার কথা শুনলেন না? নিজের দিকে তাকিয়ে কি কখনো দেখেছেন চেহারাটার কি হাল হয়েছে? উষার বাবার কাছে যেতে তিনি বললেন, তোমার চেহারাটা কিন্তু দিনে দিন খারাপ হয়ে যাচ্ছে ধীরেন্দ্র। একবার ওই ডাক্তার করুণাকান্ত বাবুকে দেখিয়ে নিতে পারো তো। আমি আমতা আমতা করে বললাম,
তেমন কিছু না, ঠিকই আছি। এক হাত দাবা খেলবে নাকি ধীরেন্দ্র? দাবা খেলতে বসলাম, কিন্তু কিছুতেই খেলায় মন বসাতে পারলাম না। উনি বললেন, তোমার আজ কি হয়েছে বলো তো? প্রথম থেকেই দেখছি ভুল ভাল চাল দিচ্ছ। হ্যাঁ, নাও, একটা সুযোগ দিলাম, চালটা ফিরিয়ে নাও। আজ বরং থাক, একটা জরুরি কাজ আছে। সম্ভবত এই ধরনেরই কিছু একটা বলে আমি প্রায় উন্মুক্তের মতন তাদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমার স্পষ্ট মনে আছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম যেন রাস্তার গ্যাস বাতিগুলো আমার দিকে ধীরে ধীরে সরে আসছে। খানিক পরেই দেখলাম যোগিনীকে। আমাকে দেখে মৃদুমধুর হেসে জিজ্ঞেস করলো। আমি কি উত্তর দিয়েছি, এর পরে কি ঘটেছে, কখনই বা বাড়ি ফিরেছি, কিছুই ভালো করে মনে নেই। 11ই ফেব্রুয়ারি। আজ মাথাটা আবার একটু পরিষ্কার হয়েছে, সবকিছু বিচার বিশ্লেষণ করতে পারছি। কুহকিনী আমাকে হস্তগত করেছে। তার সর্বনাশী বশীকরণ বিদ্যার বশে আমার দেহ মনের ওপর আধিপত্য বিস্তার করে আছে। যেরকম কতগুলি ভয়াবহ কীট অন্যের দেহের উপর বসবাস করে তার রক্ত সেবন করে, ঠিক সেরকমই এই স্ত্রীলোক তার বিভৎস কীট স্বরূপ আত্মাকে আমার দেহে সংযুক্ত করে দিতে পারে। তারপর আমার মনে, আমার দেহের উপরে সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে ফেলে। আমাকে দিয়ে তখন ও নিজের ইচ্ছে মতন যে কোনো কাজ করিয়ে নিতে পারে। আমি তখন ক্ষমতাবিহীন তার হাতের পুতুল মাত্র। এই সম্বন্ধে আমি কাউকে কিছু বলতেও পারবো না। কলেজের কর্তারা শুনলে হয়তো বলবে, এরকম উন্মুক্ত শিক্ষককে আর আমাদের প্রয়োজন নেই। হায় ভগবান, উষাকে আমি তো প্রাণ থাকতে ওকে এসব বলতে পারবো না কখনো। যা করার আমাকে একাই করতে হবে। মায়াবিনী যোগিনী সুদৃশ্য বন্ধন ছিন্ন করে মুক্ত আমাকে নিজেকে করতেই হবে, যেভাবেই হোক। হঠাৎ ডাক্তার করুণাকান্ত বাবুর কথাটা আমার মনে পড়ে গেল। আগেই তিনি আমাকে সাবধান করে দিয়েছিলেন। ভাবলাম তার সাথে একবার দেখা করে ক্ষমা চেয়ে নেব। আমাকে যদি তিনি এই বিপন্নতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারেন। 20 ফেব্রুয়ারি। না, করুণাকান্ত বাবুকেও আমি খুলে কিচ্ছু বলতে পারলাম না। প্রথম দু একটা কথা শুনে তিনি অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, সে কি? আরে কি বলো হে, এ তো সাংঘাতিক কাণ্ড। এ কি আদৌ বাস্তব? আচ্ছা, আপনার উপরে কি কখনো সে এই বশীকরণ বিদ্যা প্রয়োগ করেছিল? না, সে সুযোগ সে কখনো পায়নি। তার হাব ভাব এবং চলন দেখেই আমার তাকে চরিত্রহীন স্ত্রীলোকই মনে হয়েছিল। আর এই কারণেই আমি তোমাকে সাবধান করে দিয়েছিলাম। করুণাকান্ত বাবুকে আমি আর বিশেষ কিছুই বললাম না, সেখান থেকে চলে এলাম। মনে মনে ভাবলাম তিনি খুব বাঁচান বেঁচে গিয়েছেন। এখন আমার কি করা উচিত সেটাই এখন ভাবতে লাগলাম। ছুটি পেলে পশ্চিমে বেড়াতে চলে যেতাম, তাহলে হয়তো যোগিনের হাত থেকে একটু বাঁচতাম। অবশ্য আমাকে ও সেখান থেকেও টেনে আনতে পারে। ওর ক্ষমতা সম্বন্ধে আমি এখন সম্পূর্ণভাবে ওয়াকিবহাল নই। এখনো পর্যন্ত এটুকুই জানি যে সন্ধ্যের পর থেকে তার কাছে যাবার জন্য আমার মধ্যে একটা দুর্দমনীয় ব্যাকুলতা জন্মায়। তখন আমি কিভাবে আত্মসংবরণ করব? অনেক ভেবে মনে মনে একটা পরিকল্পনা আঁটলাম। ঘর থেকে যাতে বের হতে না পারি সেই ব্যবস্থাই আমাকে নিতে হবে। ঘরে ঢুকে ঘর তালা বন্ধ করে চাবিটা জানলা দিয়ে দূরে ফেলে দেবো ঠিক করেছি। 21 ফেব্রুয়ারি। আমারই জয় হয়েছে। কাল সন্ধ্যের আগে খাওয়া দাওয়া সেরে আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে তালা দিয়ে চাবিটা জানলা দিয়ে বাগানে ফেলে দিয়েছিলাম। তারপর একটা বই নিয়ে পড়তে বসলাম। ব্যাকুলতা অনুভব করব তা ভেবে সর্বক্ষণ ভয় কাটা হয়ে রইলাম, কিন্তু আশ্চর্য তেমন কিছু অনুভব করলাম না। রাত্রে বেশ ভালো ঘুমও হয়েছিল। ঘরে তালা বন্ধ করে রাখার ফন্দিটা কি তাহলে যোগিনী বুঝতে পেরেছে?
তাই জন্যই হয়তো বৃথা চেষ্টা করেনি। যাই হোক, মোদ্দা কথা হলো আমি যোগিনীকে পরাস্ত করতে পেরেছি। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দে চমকে উঠলাম। কে? আমি দাদা বাবু, উষা দিদিমণির বাবা আপনাকে ডেকে পাঠিয়েছেন। ওনার বাড়ি থেকে একজন লোক এসে খবর দিয়ে গেল। এই সাত সকালে উষার বাবা? কি হলো? তিনি আবার কেন ডাকছেন? মনটা কুটে উঠল। আজকাল আমার এমনই হয়েছে, সর্বদা একটা ভয় ভয় থাকে। কাজের লোককে বললাম, এই বাগানের ওই ঘরের কোণার দিকটায় চাবিটা পড়ে গেছে, জলদি নিয়ে আয় তো। ঘর খুলে হাত মুখ ধুয়ে উষাদের বাড়ির দিকে হাঁটা লাগালাম। বাড়িতে ঢোকবার মুখে উষার বাবার সাথে আমার দেখা হয়ে গেল। ভয়ে ভয়ে বললাম, আপনি কি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, এসো, ভেতরে এসো। হ্যাঁ, একটা বিশেষ কাজেই আমাকে কিছুদিনের জন্য দেশে যেতে হবে। উষাও আমার সঙ্গে যাচ্ছে তো। আসলে আমি বলতে চাই যে সেখান থেকে ফিরে এসেই আমি তোমাদের বিয়েটা সেরে ফেলতে চাই। কি তোমার কোনো আপত্তি নেই তো? উষা ও তার বাবা কিছুদিনের জন্য দেশে চলে যাচ্ছে। এই সংবাদ আমার জন্য মঙ্গল নাকি অমঙ্গলের কিছুই বুঝতে পারলাম না। উষার বাবা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর উষা এসে ঘরে ঢুকলো। বললাম, উষা শোনো, আমি যোগিনী বিদ্যা নিয়ে আর গবেষণা করব না বলে স্থির করেছি। উষা একই সঙ্গে খুশি হয়ে এবং বিস্মিত হয়ে বলল, সে কি, আপনি না বলেছিলেন এর শেষ না দেখে ছাড়বেন না? কিন্তু এখন আমি মত পাল্টে ফেলেছি। তাহলে সত্যি আপনি নিরস্ত হলেন? সত্যি আমি খুব নিশ্চিন্ত হলাম। আপনার চেহারা যে কতটা খারাপ হয়ে গেছে তা আপনি নিজেও জানেন না। এসব ভালো নয়। হ্যাঁ, এখন আমারও তাই মনে হচ্ছে। আর এতে যোগিনীরও ক্ষতি হয়েছে। আপনাকে মিসমেরাইজ করতে গিয়ে তিনিও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি অসুস্থ হয়ে পড়েছেন? হ্যাঁ, খবর পেয়েছি কাল রাতেই তার জ্বর হয়েছে। আমি আর মেসমারাইজড হব না এই শপথ করে সেখান থেকে বেরিয়ে এলাম। কিন্তু মনের মধ্যে একটা অন্য চিন্তা উকি দিচ্ছিল। কাল রাতে যোগিনী অসুস্থ ছিল, সুতরাং তার ক্ষমতাও হ্রাস পেয়েছিল। সেই কারণেই হয়তো কাল আমি তার হাত থেকে রক্ষা পেয়েছিলাম। অসুস্থ শরীরে বশীকরণের চেষ্টা করলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সে যাই হোক, আজ রাতেও আমি নিজেকে সেই একই রকম ভাবে তালাবন্ধ করে রাখবো বলেই স্থির করলাম। 25শে ফেব্রুয়ারি। কাল রাতেও কোনো গোলমাল ঘটেনি। আমি একবারও যোগিনের কাছে যাবার জন্য কোনো রকম ব্যাকুলতা অনুভব করিনি। রাতে ভালো ঘুম হলো। সকালে ঘুম থেকে উঠে মালিকে দিয়ে রোজকারের মতন ঘরে চাবি আনালাম। কিন্তু এই কৌশলটা যদি রোজ রোজ আমি ব্যবহার করি, এরা নিঘাত আমাকে পাগল ঠাহর করবে। অন্য কিছু একটা উপায় নিতে হবে। কিন্তু মন বলছে আজ কিছু একটা ঘটতে পারে, কারণ খবর পেলাম যোগিনী আজ সুস্থ হয়ে উঠেছে। তবে তার শরীর দুর্বল। আর কটা দিন চেষ্টা করতে পারলে হয়তো তার শক্তিকে দমন করে রাখার উপায়টাও আমি খুঁজে ফেলতে পারতাম। কিন্তু ক্ষুধার্ত বাঘের থাবার নিচে পড়ে সে বাঘ বসে আনার চেষ্টা করে না, নিজে বাঁচার উপায় খোঁজে আগে। 26শে ফেব্রুয়ারি। না, ঈশ্বরের কৃপায় কাল কিছু ঘটেনি। এবারে আর এই চাবিটা বাগানে না ফেলে দরজার বাঁক দিয়ে বাইরেই ঠেলে ফেলে দিয়েছিলাম। সকালে অন্য একজন ব্যক্তিকে দিয়ে সেটা আনিয়ে নিলাম। যদিও আমার এত সাবধান হওয়ার কোনো প্রয়োজন ছিল না। ঘরের মধ্যে থাকাকালীন একবারও যোগিনের কাছে যাওয়ার জন্য কোনো রকম ব্যাকুলতা আমি অনুভব করিনি। নিশ্চয়ই আমার বিপদ কেটে গিয়েছে। আর এমনিতেও 2-1 দিনের মধ্যে শশধর ফিরবে। ও ফিরে এলে যোগিনী হয়তো আর এরকম কদর্য কাজ করতে আর সাহস পাবে না। তবে আমার মন এখন অনেকটাই সুস্থ। যোগিনীর ক্ষমতা এখন আর না আমার উপর আর নেই। শেষ পর্যন্ত আমি ধন, বান, যশ, ক্ষেত
কিছুই খোয়াইনি, সবই আমার কাছে আছে। এবার উষা ফিরে এলেই আমাদের 4 হাত এক করে দেওয়া হবে। 27 ফেব্রুয়ারি। নিশ্চয়ই আমি এবার পাগল হয়ে যাব। মাথার ভেতরটা এখনো ধকধক করছে, সর্বাঙ্গ কাঁপছে। কি ভয়ানক রাত অতিবাহিত করলাম। কালও চাবি বন্ধ করে রেখেছিলাম। রাত বেশি হয়নি বলে শুয়ে একটা বই পড়ছিলাম। হঠাৎ কি যেন আমাকে ধরে শোয়া বলে টানতে লাগলো। বিছানা আঁকড়ে ধরলাম, পারলাম না। ঘরের দেওয়ালকে আঁকড়ে ধরবার চেষ্টা করলাম। বোধহয় উন্মত্তের মতন একবার চিৎকারও করে ফেলেছিলাম, কিন্তু কিছুতেই আত্মরক্ষা করে উঠতে পারলাম না। প্রথমে আমি রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এই শক্তি এতই প্রবল যে আমি সম্পূর্ণরূপে পরাজিত হলাম। সৌভাগ্যের বিষয়, এই অবস্থায় আমাকে কেউ দেখেনি। একটা ছুরি এনে দরজা ফাঁক করে চাবিটা ভেতরে টেনে নিলাম। বাক্স থেকে নিজের একটা ছবি বের করে তাতে নাম ঠিকানা লিখে পকেটে রেখে দিলাম। তারপর ছুটলাম শশধরের বাড়িতে। স্পষ্টতই বুঝতে পারছি আমার মনের মধ্যে একই সঙ্গে দুটো পার্সোনালিটির মধ্যে কন্টিনিউ দ্বন্দ্ব চলছে। মহাশক্তিশালী অপরের একটা মন দেহ অধিকার করে নিয়ে প্রাসাদ দাসের মতন আমার মনকে চালিত করছে। তারই বিপরীতে আমার নিজের মন ক্ষীণতর শক্তিতে হলেও তাকে প্রতিহত করার চেষ্টা করেই চলেছে। কোন পথে কিভাবে শশধরের বাড়িতে ঢুকেছি মনে নেই, কিন্তু যোগিনীর কথা স্পষ্ট মনে আছে। দেখলাম সে খাটের উপর অর্ধশায়িত হয়ে বসে আছে, একটা কম্বলে তার অর্ধাঙ্গ আবৃত। আমাকে দেখে মৃদু হেসে সে বসল, তারপর বলল, আজ এত দেরি? লক্ষ্য করলাম তার মুখ পাংশু বর্ণ, চোখ দুটো বসে গিয়েছে। দেহশীর্ণ হাতের ইশারায় সামনের চেয়ারে আমায় বসতে বলল। বলতে লজ্জা করছে, তবুও লিখছি। আমি তার হাত দুটো ধরে বারংবার চুম্বন করতে লাগলাম। তারপর তার পাশে গিয়ে বসলাম। পকেট থেকে ছবিটা বের করে তার হাতে দিয়ে প্রেমের, ভালোবাসার কথা বলতে লাগলাম। সে আমার মাথার চুলের মধ্যে দিয়ে আঙ্গুল বুলিয়ে দিল। আমার আমার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল, যেন কি একটা পরিবর্তন ঘটে গেল। একেই বুঝি বলে ঈশ্বরের কৃপা। আর এক মুহূর্ত হলে আমি নরকে পতিত হচ্ছিলাম। ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিলেন। যোগিনীর মুখের দিকে তাকিয়ে দেখলাম খানিক আগের সেই তীক্ষ্ণ মর্মভেদী দৃষ্টি আর নেই। তার চোখ দুটো এখন অর্ধনিমিত হয়ে এসেছে। কি করবে যেন কিছু স্থির করে উঠতে পারছে না। একসঙ্গে আমি বুঝতে পারলাম ধীরে ধীরে আমার মন আবার নিজের অধীনে আসছে। আমি যোগিনের প্রভাব থেকে মুক্ত হচ্ছি। সে কাতর কণ্ঠে বলে উঠল, ধীরেন্দ্রবাবু, আমার শরীরে এখন আর সয় না, তাই আমি ঘর বাড়ি চেষ্টা করছি। কিন্তু আমি যে তোমাকে না দেখে থাকতে পারি না। তুমি আমায় ছেড়ে যেও না। আমি 5 মিনিটের মধ্যে সুস্থ হয়ে যাব। দেখো, আমার ওই কমণ্ডলুটা একটু আমার কাছে এনে দাও না, প্রিয়তম। প্রচন্ড ক্রোধে আমার সারা শরীর কাঁপতে লাগলো। একটু আগে যেমন তার প্রতি একটা দুর্দমনীয় ভালোবাসা জেগে উঠেছিল, এখন সব জ্ঞানে ফিরে এসে তার প্রতি এক ভয়াবহ ঘৃণায় আমার মন পরিপূর্ণ হয়ে উঠল। তার ত্রিশূলটা তুলে নিয়ে তার বুকে বিদীর্ণ করতে উদ্যত হলাম। সে সব হয় দুহাত বুকে চেপে ছিটকে পেছনে চলে গেল। কাতর কণ্ঠে বলে উঠল, কমণ্ডলু, আমি উন্মত্তের মতন তার কমণ্ডলুটা নিয়ে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিলাম। তারপর আমার ছবিটা তার হাত থেকে কেড়ে নিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেলে ছুটতে বেরিয়ে এলাম ঘর থেকে। এই শুরু হলো যোগিনের সঙ্গে আমার সরাসরি সংঘাত। 1 মার্চ। কাল কিছুই ঘটেনি, শান্তিতে ঘুমোতে পেরেছি। খবর পেয়েছি শশধরও ফিরে এসেছে, যদিও আমার কিছুতেই বিশ্বাস হয়নি যে আমি
আমি তার হাত থেকে মুক্তি পেয়ে গেছি, তবুও একটা আশঙ্কা মন থেকে দূর করতে পারছি না কিছুতে। সে কি এত সহজে আমায় ছেড়ে দেবে? প্রতিশোধ নেবার যদি চেষ্টা করে? যাই হোক, আমি আপ্রাণ চেষ্টা করেছি যোগিনীর কথা না ভাবতে। 2 মার্চ। আমার শরীর, মন, মস্তিষ্ক সব আবার আগের মতন সতেজ হয়ে উঠেছে। যোগিনী সম্বন্ধে এখন আর কোনো ভয় আমার নেই। তবে খবর পেয়েছি সেও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। 3 মার্চ। সকালে এক মনে ঘরে বসে নিজের কাজ করছি, হঠাৎ পেছনে ঠক ঠক আওয়াজ শুনে চমকে উঠলাম। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এই শব্দ আমার চেনা, মাটিতে ত্রিশূল ঠোকার আওয়াজ। পিছনে ঘুরে দেখি যোগিনী এসে ঘরে ঢুকেছে। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম, তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। সে কোনো কথা না বলে তার তীব্র মর্মভেদী দৃষ্টি দিয়ে আমাকে দেখতে লাগলো। এমন ভীষণ দৃষ্টি আমি এর আগে কখনো প্রত্যক্ষ করিনি। তারপর সে ধীরে ধীরে বলল, তুমি সেদিন আমার সাথে যে ব্যবহার করে এলে, এর আগে তা কখনো কেউ করার সাহস পায়নি। যদি তুমি বলো যে তুমি রাগের মাথায় করে ফেলেছ, আমি তাহলে সব ভুলে যাব। কিন্তু শুধু তুমি বলো যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে। আমি তোমাকে কখনোই ভালোবাসিনি। তুমি স্বেচ্ছায় আমার কাছে বশীকরণ বিদ্যা শিখতে চেয়েছিলে। চেয়েছিলাম, গবেষণার স্বার্থে। তুমি প্রথমে আমাকে ভালোবাসার কথা বলেছিলে। তুমি স্বেচ্ছায় ভালোবাসার কথা লিখে সেই ছবি আমাকে উপহার দিয়েছিলে। তুমি তোমার সর্বস্ব আমায় দিতে চেয়েছিলে। তুমি সেসব খুব ভালো করেই জানো। এসব কিছু তুমি নিজেই আমাকে দিয়ে করিয়ে নিয়েছ। স্বেচ্ছায় আমি কিছু করিনি, সব মিথ্যে মায়া। সত্যি শুধু সেটাই যেটা তোমাকে সেদিন রাত্রে বলেছিলাম। সে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে আমার দিকে তাকিয়ে রইল, তারপর কঠিন স্বরে বলল, তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করলে। মনে রেখো, সারা জীবন ধরে এই ভুলের প্রায়শ্চিত্ত তোমায় করতে হবে। আমিও দেখব এই দম্ভ তোমার কতদিন থাকে। সর্বস্ব খুঁয়ে একদিন কুকুরের মতো এসে বসবে আমার পায়ের তলায়। ত্রিশূল ঠুকতে ঠুকতে সে ঘর থেকে বের হয়ে গেল। আমি হতবাক হয়ে বসে রইলাম। আমি জানি এই কুহুকিনী যখন ইচ্ছে আমার আত্মাকে দেহ থেকে বের করে দিয়ে আমার ইচ্ছের বিরুদ্ধে নিজের ইচ্ছে মতন যা খুশি কাজ করিয়ে নিতে পারে। এই পরিস্থিতিতে কোনো মানুষই আমাকে কোনো রকমভাবে সাহায্য করতে পারবে না। এখন আমার সামনে দুটো পথ, হয় এই কুহুকিনীর প্রেমপাত্র হয়ে দিন কাটানো, অথবা নীরবে তার সমস্ত অত্যাচার সহ্য করে যাওয়া। আমার এই যন্ত্রণার কথা আমি এই জগতের কাউকেই বলতে পারবো না। সবাই হাসাহাসি করবে, ভাববে বৈজ্ঞানিককে ডাকি নিতে পেয়েছে। 6 মার্চ। কয়েকটা দিন কতটা শান্তিতেই আছি, কিন্তু আমি জানি যে আমি এক গভীর গহ্বরের সামনে দাঁড়িয়ে আছি। যে কোনো মুহূর্তে ওই পিশাচিনী আমাকে এই গহ্বরে নিক্ষেপ করবে। 10 মার্চ। কুহকিনী বুদ্ধিমতী। সে জানে কলেজে আমার কতখানি মান সম্মান, তাই প্রথম আঘাতটা সে সেখানেই হানল। আজ কলেজে পড়ানোর সময় কিছু একটা বিষয় গোলমাল হয়েছিল, ঠিক বুঝতে পারিনি। এক পলকের জন্য মাথাটা একবার ঘুরে গিয়েছিল। তা এই সময় ক্লাসের শেষে একটা ছাত্র এসে তার খাতা দেখালো। তা দেখি আমি যা বলেছি সবই ভুল। সে নিশ্চয় শুনতে ভুল করেছে, তাকে আবার পরে পুরোটা বুঝিয়ে দিলাম। 20 মার্চ। 10 দিন কেটে গেছে। লজ্জার কাহিনী আর কি লিখব। বোধহয় অভ্যেসের বসে আবার এই ডায়েরি লিখতে শুরু করেছি। সেদিন কলেজের অধ্যক্ষ আমায় ডেকে বললেন, অত্যাধিক পরিশ্রমে আপনি বোধহয় অসুস্থ হয়ে পড়েছেন। কটা দিন বিশ্রাম নিয়ে একটু সুস্থ হয়ে নিন, তারপর আবার না হয় কাজে যোগ দেবেন।
বুঝলাম আমার চাকরিটা এবার হয়তো গেল। ঘটনাটা এই, আমি পড়াতে আরম্ভ করলেই বোধহয় কলেজ শুদ্ধ ছেলে মেয়ে সেখানে হাজির হয়ে যেত। পাগল প্রফেসর আজ আবার কি নতুন মজা করে তাই দেখবার আনন্দে। পড়াতে আরম্ভ করার কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারতাম আমার বুঝি আবার মতিভ্রম ঘটবে। কুহকিনীর শক্তি আমার উপর সঞ্চালিত হতে শুরু করলে আমি বুঝতে পেরে যেতাম। তখন প্রাণপণে সেই ভয়ঙ্করীর হাত থেকে মুক্ত হবার জন্য চেষ্টা করতাম। আমার সারা শরীর ঘামতে শুরু করে দিত। হাতটা মুঠো করে মুখটাকে বিভৎস পরিমাণে বিকৃত করে ফেলতাম। ছেলেরা প্রফেসরের অঙ্গভঙ্গি দেখে হো হো করে হেসে উঠত। এরপর আমি কি কি করতাম তার বর্ণনা দেওয়া যায় না। কখনো কখনো অবাধ বালকের মতন অকারণে হেসে উঠতাম, কখনো পাগলের মতন ভুলভাল প্রলাপ বকতাম, কখনো আবার গান গাইতাম, কখনো বা অন্যান্য প্রফেসরের উদ্দেশ্যে অকথ্য গালিগালাজ করতাম। আবার কিছুক্ষণ পরে মস্তিষ্ক ঠান্ডা হয়ে যেত। তখন আবার ভালোভাবেই নিজস্ব কাজে মনোনিবেশ করতে পারতাম। বলা বাহুল্য, আমার পাগলামি নিয়ে ছাত্রছাত্রীরা হাসাহাসি করত আর কর্তৃপক্ষ গম্ভীর হয়ে উঠত। তবে তারা যে আমাকে অবসর দিয়ে দেবেন এতে আর আশ্চর্যেরই বা কি। জাদুকরীর চাকরিতে আমি এখন আর সেই প্রখ্যাত লব্ধ প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক ধীরেন্দ্রনাথ নই। সবচাইতে অসহ্য হয়ে উঠেছে আমার নির্জন বাস। আমার চাকরি গেছে, আর কোনো কাজকর্ম নেই। পাগল হয়ে গেছি ভেবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কেউই আমার কাছে আসে না। আমি নিজের মতন নিজের ঘরে বসে একাকী রাস্তার দিকে তাকিয়ে থাকি। আমাকে রক্ষা করার ক্ষমতা কারও নেই। এই শয়তানির নামে নালিশ করতে গেলে কোনো বিচারপতি আমার কথায় কর্ণপাত করবেন না। পাগলের প্রলাপ ভাববে আর কি। এরই মধ্যে একদিন কলেজে আমার ঊর্ধ্বতন বাবু আমার সঙ্গে দেখা করতে এলেন আর বললেন, অত্যধিক বিজ্ঞান চর্চায় আপনার শরীর এবং মন দুটোই ক্ষতিগ্রস্ত হয়েছে ধীরেন্দ্রবাবু। দিন কতক পশ্চিম থেকে বেরিয়ে আসুন। আমরা সকলেই আশা করছি ছুটির পর কলেজ খুললে আপনি আবার কাজে যোগ দিতে পারবেন। এই অসহনীয় যন্ত্রণার মধ্যে অধ্যক্ষের কথাগুলি আমার মনে কিছুটা শান্তির প্রলেপ লাগিয়ে দিল। 27 মার্চ একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। ওর সাথে বাড়িতে একটা চোর ঢোকবার চেষ্টা করেছিল। খবর পেয়ে আমি তাদের বাড়িতে গিয়ে হাজির হলাম। উষা আর তার বাবা দেশে গিয়েছে, এদিকে আমার নজর রাখবার কথা। সেখানে পৌঁছে দেখি জানলা ভেঙে ভাঙচুর করে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। জানলায় স্পষ্ট অস্ত্রের দাগ আছে, খানিকটা অংশ ভেঙেও গিয়েছে। পুলিশের পক্ষে এই চোর ধরা মোটেও কঠিন হবে না, কারণ জানলায় নতুন সবুজ রং লাগানো হয়েছিল। রং তখনও শুকোয়নি। জানলায় যে দাগ পড়েছে স্পষ্টই বোঝা যাচ্ছে সেটা চোরের হাতে এবং কাপড়েও লেগে গেছে। এই রং কাপড় থেকে সহজে তুলে ফেলা একেবারেই অসম্ভব। এরপর বাড়ি ফিরে এসে যা দেখলাম তাতে আমার মাথা পাই করে ঘুরে গেল। জীবনে কখনো কাঁদিনি, কিন্তু দেখে আমার বুক ফুটে যায়। নিজেকে সম্বরণ করতে পারলাম না। শয়তানি যোগিনী আমার চাকরি খেয়েছে, এখন আমাকে চোর প্রতিপন্ন করতে চায়। কাল রাতে আমার গায়ে যে জামা ছিল দেখি তার ডান হাতের আস্তিনে আর রুমালে সবুজ রং লেগে আছে। তার মানে কাল গভীর রাতে আমি নিজের অজান্তে উষার বাড়ির জানলা ভেঙে তার বাড়ির ভেতরে ঢোকবার চেষ্টা করেছি। কি ভয়ানক, কি সাংঘাতিক সর্বনাশ! এরপর বাড়ি ফিরে এসে জামার রুমাল বিছানার উপর ফেলে রেখে পাশের ঘরে গিয়ে হাত ধুয়ে নিয়েছি। এত কাজ করেছি, কিন্তু এর কিছুই আমার মনে নেই। এখন আত্মহত্যা ছাড়া আর আমার কাছে উপায় নেই। বেঁচে থাকলে ওই সর্বনাশী না জানে আরো কি কি কাণ্ড ঘটাবে আমাকে নিয়ে। সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছি। হয় খুন নয়তো আত্মহত্যা, এছাড়া আমার মুক্তির আর কোনো উপায় নেই।
30শে মার্চ। 3 দিন বেশ নিশ্চিন্তই আছি। বিড়াল যেমন ইঁদুরকে নিয়ে খেলার ছলে মৃত্যুর দিকে এগিয়ে দেয়, এই রাক্ষসীও আমাকে নিয়ে ঠিক তাই করে চলেছে। 2 দিন বিশ্রাম দেয়, আবার 3 দিনের দিন আমাকে দিয়ে কিছু না কিছু একটা কাণ্ড ঘটিয়েই ছাড়ে। আমার শরীর একেবারে ভেঙে গেছে। আমি নই। খবর পেয়েছি উষারা কাল ফিরবে। এই অবস্থায় আমি কখনোই উষাকে বিয়ে করতে পারবো না, করা উচিত হবে না। আমি ভূতগ্রস্ত, উন্মত্ত। এই অবস্থায় বিয়ে করা মানে তো পাপ। আজ আমাদের কলেজে একটা সভার অধিবেশন হচ্ছে। ভেবেছিলাম যদি সেখানে গিয়ে হাজির হই, সবার সাথে কথাবার্তা বলি, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি প্রকৃতই উন্মাদ হয়ে যাইনি। যাওয়াটা কর্তব্য মনে করে আমরা সবাই গেলাম। ডাক্তার করুণাকান্ত বাবুর সঙ্গে দেখা হলো। একবার বাড়িতে আসার অনুরোধ করে সভা শেষ হবার পর বাড়ি ফিরে এলাম। অনেকক্ষণ তার জন্য অপেক্ষা করে বসে রইলাম। তারপর শুরু করলাম সেই ডায়েরি লিখতে। এমন সময় দরজার বাইরে কড়া নাড়ার আওয়াজ। নিশ্চয়ই করুণাবাবু এসেছেন। আমি নিজেই দরজা খুলে দেওয়ার জন্য উদ্ধত হলাম। মার্চ। কাল রাতে ডাক্তারবাবুর সঙ্গে আমার দেখা কেন হলো না? অথচ ডায়েরিতে লেখা রয়েছে আমি নিজেই দরজা খুলে দেওয়ার জন্য উঠেছি। কিছুই মনে পড়ছে না। হাতটা দেখছি খুব ফুলে আছে। তবে কি আবার কোনো একটা রোমহর্ষক ঘটনা ঘটে গিয়েছে? এক্ষুনি ডাক্তারবাবুর সঙ্গে একবার দেখা করে জানতে হবে তিনি আদপে আমাদের বাড়িতে কাল সত্যিই এসেছিলেন কিনা। ডাক্তারবাবুর বাড়িতে গিয়ে হতবাক হয়ে গেলাম। দেখি তিনি বিছানায় শুয়ে আছেন। আমাকে দেখে উঠে বসলেন। তার মুখ দেখে আমি হতচকিত হয়ে পড়লাম। চোখ আর নাক অসম্ভব ফুলে উঠেছে, জায়গায় জায়গায় কাটা দাগ। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, আপনার কি হয়েছে ডাক্তারবাবু? ধীরেন্দ্রবাবু, কয়েকদিন ধরেই ভাবছিলাম আপনি সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছেন। এখন আমি বুঝতে পেরেছি আমার ভাবনাটা মিথ্যে নয়। কেবল শুধু উন্মাদই হননি, আপনি ভয়ঙ্কর বিপজ্জনক এক পাগলে পরিণত হয়েছেন। যদি আমি আপনার ওপর দয়া না দেখাতাম, তাহলে আপনি এখন এই পুলিশের হাতে বন্দি থাকতেন। তাহলে কাল আপনি আমার বাড়ি গিয়েছিলেন? গিয়েছিলাম মানে? আরে দরজা খুলেই আপনি একেবারে বাঘের মতন আমার ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন। আমি তো প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমি আপনার উপর? তোমার নিজের হাতটা দেখেও কি তুমি কিছু বুঝতে পারছো না? আমার হাত? হ্যাঁ, আমার এই ফুলা হাতটাই তো যথেষ্ট প্রমাণ। আমি এখানে একটু বসবো? আর উপায় নেই। তার বিছানার এক পাশে বসে কম্পিত স্বরে তাকে ডেকে আদ্যপান্ত সমস্ত ঘটনা খুলে জানালাম। তিনি অত্যন্ত বিস্মিত হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তবে আমাকে অবিশ্বাস করেছেন বলে তো মনে হয় না। সে আমাকেও যেমন ঘৃণা করে, তেমনি আপনাকেও করে। কাল রাতে একই সাথে দুজনের প্রতি সে তার প্রতিশোধ নিয়েছে। হ্যাঁ, সে কাজ করতে পারে বটে, কিন্তু আমি ভাবছি এও কি সম্ভব? হ্যাঁ, তা তুমি এখন কি করতে চাও? সহ্যের সীমা আমি অতিক্রম করে গেছি ডাক্তারবাবু। এবার প্রতিশোধের পালা। আমি তো মরবই, কিন্তু ওই শয়তানিকেও আমি শেষ করে তবেই মরব। না 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 না, এই শোনো শোনো শোনো, পাগলের মতন কিছু করো না তুমি। আমি তো পাগলই। এটাই সান্ত্বনা যে একজনকে আমি আমার কথাগুলো খুলে বলতে পারলাম। আর শোনো, যা করার ভেবে চিন্তে করতে হবে। আমি আর দাঁড়ালাম না। উন্মত্তের মতো নিজের বাড়ির দিকে হাঁটা লাগালাম। অন্তত একজনকে আমি আমার কথা বিশ্বাস করাতে পেরেছি। যদি আমি প্রকৃতই চরম কিছু একটা করতে বাধ্য হই,
এই ডায়েরি রইল, এখান থেকেই সবাই সব কিছু জানতে পারবে। এখন সন্ধে, শশধরের বাড়ি এসে দেখি যোগিনী সামনে বসে কথা বলছে। একবার আমার দিকে সে তাকালো, মনে হলো আমার এই হাল দেখে সে বেশ খুশি হয়েছে। এমন সময় বাইরে থেকে কে একজন ডাকলো। শশধর উঠে যাবার সঙ্গে সঙ্গে যোগিনী হেসে উঠল। কি এখন কেমন বোধ করছো? আচ্ছা, সেই ডাক্তার কেমন আছে? আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে গর্জন করে বলে উঠলাম, ভগবানের নামে শপথ করে বলছি, শয়তানি, তুই যদি আর একবার আমার ওপর তোর ওই পৈশাচিক শক্তি প্রয়োগ করবার চেষ্টাও করিস তাহলে তোকে টুটি টিপে আমি ওই মুহূর্তে শেষ করে ফেলব। তোকে আর কেউ বাঁচাতে পারবে না। তোমার যে আরেকটা শিক্ষার প্রয়োজন আছে। আমার ঘৃণার আরো খানিকটা রসের শোষণ বাকি আছে তোমার। কাল উষা দেবী ফিরছেন শুনলাম। তোর ওই পাপ মুখে যদি ওই নামটা আর একবার উচ্চারণ করিস, তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো রাক্ষসী। উষা দেবীকে সৌভাগ্যবতী বলতেই হবে। এমন একজন বীর পুরুষকে তিনি স্বামী রূপে পাবেন। সে আমার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার চোখ দেখে মনে হলো এইবার বুঝি সে ভয় পেয়েছে। 1 এপ্রিল, আজ উষা ফিরে এসেছে। তার সাথে আমি দেখা করতে গেলাম। আমাকে দেখে উষা আঁতকে উঠল। আপনি কি এখনো যোগিনীর? ওসব কথা এখন থাক উষা। এরপর উষা এই নিয়ে আর কোনো কথা বলল না, কিন্তু আমার স্বাস্থ্য নিয়ে বরাবর উদ্বেগ প্রকাশ করে অনেক ভালো ভালো কথা বলল। অনেকদিন পর মনটা যেন আরাম পেল। মনে হলো উষা পাশে থাকলে আমি কাউকেই ভয় করি না। অনেকখানি ভরসার উৎসাহ নিয়ে বাড়ি ফিরে এলাম। এপ্রিল, আজ একটা বিশেষ দিন। বিশেষভাবে এই ঘটনাটা বর্ণনা করে রাখা দরকার, কিন্তু ঘটনার অভিঘাতে সবকিছু গুলিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে। দুপুরবেলা একটা বই নিয়ে বসেছি। খানিকক্ষণ পরে আবার হঠাৎ সেই একইভাবে উদয় হলো। আমি সম্পূর্ণ সংজ্ঞাহীন হয়ে পড়লাম। যখন জ্ঞান হলো, স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম। দেখলাম একটা সুসজ্জিত ঘরে একলা চেয়ারে বসে আছি। পরে মনে পড়লো নিজের ঘরে বসে বই পড়ছিলাম, কিন্তু এখন আমি কোথায়? ঘরটা চেনা চেনা লাগছে। হঠাৎ চোখ পড়লো পাশে একটা ছবির উপর, আমারই ছবি। আমার পাশে উষা, আর তার পাশে উষার বাবা। বুঝলাম উষার বসবার ঘরে বসে আছি। এখানে কেন এলাম? কখনই বা এলাম? কিছু মনে পড়ছে না। তবে কি কোনো ভয়ানক কাজ করবার জন্য? যদি কোনো ভয়ানক কাজ করবার জন্য আমাকে ওই রাক্ষসী আমাকে এখানে পাঠিয়ে থাকে, তার অভীষ্ট কি সিদ্ধ হয়ে গেল নাকি? আমার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। নিশ্চয়ই সেই রাক্ষসীর অভীষ্ট সিদ্ধি হয়ে গেছে। তাহলে তো আমার জ্ঞান ফিরে আসার কথা নয়। এই পিশাচিনী নিশ্চয়ই আমার হাত দিয়ে উষার কোনো একটা অনিষ্ট করেছে। আমি উন্মত্তের মতন চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলাম। আমার কোল থেকে একটা শিশি গড়িয়ে পড়ল নিচে কার্পেটের উপরে। শিশিটা কিসের? তুলে দেখি আমার ল্যাবরেটরিতে এরকম অনেক কটা শিশি আছে, যেগুলোর গায়ে লেবেল লাগানো, আর তাতে লেখা সালফিউরিক অ্যাসিড। ঈশ্বর, কি করেছি? অ্যাসিড কারোর গায়ে ছড়িয়ে দিলে মুহূর্তের মধ্যে তার শরীরের চামড়া বিকৃত হয়ে যাবে। আমি মাতালের মতন দুলতে লাগলাম।
হঠাৎ মনে করে শিশিটা আলোর কাছে তুলে ভালো করে একবার তাকিয়ে দেখলাম। কি শান্তি! শিশিটা সম্পূর্ণ ভর্তি, তার মানে আমি এখনো ব্যবহার করিনি, কিন্তু কাজ করিয়ে নেবার আগে আমার জ্ঞান কেন ফিরে এলো? এমন সময় উষা এসে ঘরে ঢুকলো। আমি তাড়াতাড়ি শিশিটাকে পকেটে ঢুকিয়ে নিলাম। আমার দিকে তাকিয়ে অবাক হয়ে উষা বলল, এ কি কি হয়েছে আপনার? শরীরটা খারাপ লাগছে? মাথাটা একটু চক্কর মেরে উঠলো, তাই এখন ঠিক আছে। শুনুন, বাবার সঙ্গে কথা হয়ে গেছে, আপনাকে নিয়ে আমরা পশ্চিমে বেড়াতে যাব। বাবা সব ব্যবস্থা করে ফেলেছেন। আচ্ছা, একটা জরুরি কথা হবে বলি। সে কি? কেন এসেছিলেন কিছু বললেন না তো? কেন এসেছিলাম সে কথা শুনে তোমার কোনো কাজ নেই উষা। আপনার কি রাগ হয়েছে? হ্যাঁ, আমার প্রচণ্ড রাগ, আমার প্রচণ্ড রাগ। আমার এক পুরনো দিদিমণি এসেছিলেন, তাই একটু আসতে দেরি হলো। উনি বয়স্ক মানুষ, অনেক কথা বলছিলেন, উঠে আসতেও পারছিলাম না। ভাগ্যিস উনি তোমাকে দেরি করিয়ে দিলেন। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ। এই কথা বলছেন কেন? উষা, তুমি নিশ্চয়ই আমাকে বিশ্বাস করো। এইসব আবার কি কথা? আপনাকে অবিশ্বাস করতে যাবই বা কেন? হ্যাঁ ঠিক, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো। শোনো, আমি যদি কোনো মারাত্মক খারাপ কোনো কাজ করে থাকি, তুমি জানবে সেটা আমি বাধ্য হয়েই করেছি। সেটা না করে আমার আর কোনো উপায় ছিল না, তাই করেছি। এসব কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। খানিক বাদে সব বুঝতে পারবে। এখন আসি। হ্যাঁ। উষা হতভম্বের মতন দাঁড়িয়ে রইল। আমি সজ্ঞানে বেরিয়ে গেলাম। সজ্ঞানে ফেরার আগে উষা যদি আমার সামনে আসতো, তাহলে হয়তো এই সালফিউরিক অ্যাসিড, এই তরল আগুন আমি হয়তো উষার গায়ে ঢেলে দিতাম। না, আর কোনো দ্বিধা নেই। ওই পিশাচিনী যোগিনীর আজ শেষ দিন। ও বেঁচে থাকলে ও উষার চরম অনিষ্ট করে ছাড়বে। জগতের জঘন্যতম কাজটাই আজ আমি করব। তারপর না হয় ফাঁসিতে ঝুলবো, এমনিতেই না হয় সব এমনিতেই হারিয়েছি। ওই ডাকিনীর হাতে ধীরে ধীরে মরবার থেকে ফাঁসি অনেক ভালো। আমি যখন ঊর্ধ্বশ্বাসে শশধরের বাড়ির দিকে ছুটছি, তখন ওই সমস্ত কথা আমার মাথার ভেতরে ঘুরপাক খেতে লাগলো। আমার সংকল্প আরো দৃঢ় হতে লাগলো। মনটা হল পাষাণের মতন কঠিন আর পশুর মতন হিংস্র। রাস্তার অনেকেই আমার দিকে তাকিয়ে দেখছিল, কিন্তু আমার তখন কোনো ভ্রুক্ষেপ নেই। ওরই মধ্যে মনে হলো উল্টো দিক থেকে শশধর যেন হতভম্ব হয়ে ছুটে আসছে আমার দিকে, কিন্তু আমি কোনো রকম ভ্রুক্ষেপ না করে দুজনকে পাশ কাটিয়ে বিপরীত দিকে ছুটে চললাম। হাঁপাতে হাঁপাতে শশধরের বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালাম। দেখি দরজাটা বন্ধ। উন্মাদের মতো দরজায় লাথি মারতে লাগলাম। একজন বৃদ্ধ এসে দরজা খুলে দিল। আমি চিৎকার করে বলে উঠলাম, যোগিনী কোথায়? সে থতমত খেয়ে সভয়ে সরে দাঁড়ালো। আমি তার উত্তরের অপেক্ষা না করে উল্কার বেগে ঘরের মধ্যে গিয়ে পড়লাম। আমার দু চোখ তখন আগুন। ঘরের ভেতরে ঢুকেই থমকে দাঁড়িয়ে পড়লাম। বিছানার উপর এলিয়ে পড়ে আছে যোগিনীর শরীর, আর তার ত্রিশূলটা পড়ে আছে নিচে। আমি তখন হৃদয় জ্ঞান শূন্য। এক মুহূর্ত থমকে থাকার পরেই চিলের মতন ছো মেরে মাটি থেকে তুলে নিলাম সেই ত্রিশূল। শরীরের সমস্ত শক্তি একত্র করে যোগিনীর নিস্পন্দ হেরে পড়ে বিঁধিয়ে দিতে গেলাম সেই ত্রিশূল। ঠিক তখনই পেছন থেকে যেন কে আমার কাঁধে হাত রাখলো। মনে হলো জ্বলন্ত ক্ষতের উপরে চন্দনের প্রলেপ। ঘুরে দেখি উষা শান্ত দৃষ্টি মেলে আমার দিকে তাকিয়ে আছে। ত্রিশূলটা আমার হাত থেকে নিয়ে বিছানায় রেখে দিল। আমি অবাক হয়ে বললাম, তুমি এখানে উষা? উষা কোনো উত্তর দেওয়ার আগে ঘরে ঢুকলো শশধর। তার পেছন পেছন ঘরে ঢুকলেন ডাক্তার করুণাকান্ত বাবু। তিনি যোগিনীর কাছে এগিয়ে গেলেন। তারপর বেশ খানিকক্ষণ ধরে যোগিনীকে পরীক্ষা করলেন। তারপর বললেন, এই দেহে আর প্রাণ নেই।
10ই এপ্রিল। আজ প্রায় 8 দিন হলো যোগিনী পৃথিবী থেকে দূর হয়েছে। এখন বুঝতে পারি সেদিন উষার ঘরে গিয়ে হঠাৎ আমার কেন জ্ঞান ফিরে এসেছিল, কেন আমি হঠাৎ যোগিনীর প্রভাব মুক্ত হয়ে গিয়েছিলাম। হঠাৎ তার মৃত্যু না হলে সে কখনোই আমাকে দিয়ে তার নিজের উদ্দেশ্য সফল না করিয়ে মুক্তি দিত না। এই কথা মনে হলে আমি এখনো শিউরে উঠি। কিন্তু এখন আমি খুব দ্রুতই সুস্থ এবং স্বাভাবিক হয়ে উঠেছি। যদিও উষার বাবা উষা আমাকে নিয়ে পশ্চিমে বেড়াতে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে ফেলেছেন, সম্ভবত সেখান থেকে ফিরে এসেই আমাদের বিয়েটাও হবে। ইতিমধ্যে আমাদের কলেজের অধ্যক্ষ এবং কয়েকজন প্রফেসর এসে অনুরোধ করে গেছেন যত তাড়াতাড়ি সম্ভব আমি যেন আবার অধ্যাপনার কাজে যোগ দিই। কিন্তু এই সব স্বার্থেও একটা প্রশ্ন বরাবর আমার মাথায় ঘুরে ফিরে আসছে, যা ঘটে গেল তা কি সত্যি নাকি? আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা যা বলে হঠাৎ করেই আমি উন্মাদ রোগে আক্রান্ত হয়ে পড়ি, আবার হঠাৎ করেই আমি নাকি তার থেকে আরোগ্য লাভ করি, এটা কি সত্যি? কিন্তু ডায়েরিতে আমি যা বিস্তারিত লিখে রেখেছি তা কি মন করা? না, তা হতে পারে না। সে যাই হোক, উষা বারবার অনুরোধ করে চলেছে আমি যেন আর এই ডায়েরি না লিখি। আজ আপনারা শুনলেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পাঁচকড়িদের কলমে যোগিনী। কথকের কণ্ঠে নীল, শশধর ও কলেজের অধ্যক্ষের কণ্ঠে শান, যোগিনীর কণ্ঠে পারমিতা দাস রায়, উষার কণ্ঠে সহেলি, ডাক্তার করুণাকান্তবাবু ও উষার বাবার কণ্ঠে অর্ঘ্য। ইন্ট্রো আউট্রো আমি দিশারি। সাউন্ড এডিটিং অ্যান্ড পোস্টার ডিজাইন অর্ঘ্য চক্রবর্তী। স্ক্রিপ্ট রাইটিং অর্পণ গোলদার। এই গল্পটা মানে আমাদের প্রজেকশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করে সেই ভালো লাগাটা প্রকাশ করুন। বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনদের সাথে ও বাকি সকলের সাথে শেয়ার করুন আমাদের এই গল্পটাকে, এবং আরও নতুন গল্পের খোঁজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করে দিন। গল্পটা সম্পর্কে মনের ভাব একেবারে খোলা মনে কমেন্ট বক্সে প্রকাশ করুন। আপনাদের প্রতিটা কমেন্ট একেবারে বহুমূল্য। আজকের মতো বিদায়। আগামী কিছুদিনের মধ্যেই টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট এর পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।